এক্সপেরিমেন্ট 6 এ সেটা ছিল হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, আর আজকে হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আমাদের কখন লাগতে পারে, যেখানে দুইটা সিচুয়েশন দেয়া আছে, তো যখন হচ্ছে আমাদের ডেটা থাকবে টেবুলেটেড ডেটা, হ্যাঁ, এক্স এর এক্স ওয়াই পেয়ারস দেয়া থাকবে, তাই না, মানে যেখানে ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স, এরকম এক্স এর ভ্যালু আর করেসপন্ডিং ফাংশনের ভ্যালু দেয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে বলা হবে। এরকম একটা প্রবলেম থাকতে পারে। হ্যাঁ বলো স্যার, রেকর্ডিংটা একটু চালু করে দিলে ভালো হয়। রেকর্ডিং, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে আমাদের হয়তো ইকুয়েশন দেয়া থাকবে, যেরকম y ইকুয়ালস টু ফাংশন অফ x, সেখান থেকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো সাধারণত ইকুয়েশন দেয়া থাকলে আমরা তো অ্যানালিটিক্যালি এটা সলভ করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ফাংশনটা হয়তো এত কমপ্লিকেটেড হবে যে সেখানে হয়তো আমরা অ্যানালিটিক্যালি এটাকে সলভ করতে পারবো না। অ্যানালিটিক্যালি সলভ করতে যখন পারবো না, তখন আমাদেরকে আসলে এরকম ভাবে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের শরণাপন্ন হতে হবে, ঠিক আছে। এখানে যেমন একটা এক্সাম্পল দেয়া আছে ফাই টি। আচ্ছা, এখানে এই ইকুয়েশনটা একটা ভুল আছে, বলতে পারো এখানে কি ভুল? কেউ কি বলতে পারো এখানে কি ভুল আছে? ইকুয়েশনটা একটা ভুল আছে, কেউ বলতে পারো? এই যে এখানে তো ভ্যারিয়েবল লেখা টি, এখানে কি টি ভ্যারিয়েবল হবে? টি তো ইন্টিগ্রেশন হয়ে চলেই যাবে, এখানে হবে এক্স, তাই না? আচ্ছা, যাই হোক। তো এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। আর আমাদের ধরো যেরকম এক্সপ্রেশনটা দেয়া আছে, তখন এটাকে আমরা কিভাবে অ্যানালিটিক্যালি সলভ করবো? এটা অ্যানালিটিক্যালি সলভ করা সম্ভব না, তাই না? সেজন্য আমাদের এইভাবে আর কি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ব্যবস্থা করতে হবে। তো সবচেয়ে ইজি যে ওয়েটা, সেটা হচ্ছে যে আমরা যে হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন দেখেছি, তো সেরকম ভাবে লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা আসলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতে পারি। সেটা কিভাবে দেখো, যেখানে একটা প্লট দেয়া আছে, একটা স্যাম্পল প্লট, যে আমাদের বিভিন্ন এক্স এর ভ্যালুর জন্য ফাংশন অফ এক্স বা ওয়াই এর ভ্যালুটা দেয়া আছে, f1 f2 f3 f4, এরকম এগুলো সবগুলো দেয়া আছে। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, এই যে f1 মানে x1, f1 থেকে x2, f2 এই পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোনো ডেটা দেয়া নাই, তাই না? আমাদের কাছে দেয়া আছে হচ্ছে x1 f1 x2 f2, এই দুইটা ডেটা পয়েন্ট দেয়া আছে, এর মধ্যের কোনো পয়েন্ট কিন্তু দেয়া নাই। তো এরকম ক্ষেত্রে আমরা কি করি, আমরা ইন্টারপোলেশন করতে পারি। তো সবচেয়ে সিম্পল ইন্টারপোলেশন হচ্ছে কি লিনিয়ার ইন্টারপোলেশন, তাই না? আমরা এটা দেখে এসেছি আগে কোনো একটা এক্সপেরিমেন্টে। তো আমরা একটা লিনিয়ার ইন্টারপোলেশন করে এটাকে যদি লাগিয়ে দিই, তাহলে দেখো এই জায়গাটার এরিয়া বের করার ইকুয়েশন আসলে আমরা জানি। ইন্টিগ্রেশন মানে তো এরিয়া বের করা, এটা এই জায়গাটার এরিয়া বের করার ইকুয়েশন আমরা জানি। এই জায়গাটা হচ্ছে একটা ট্র্যাপিজয়েড, তাই না? যে দুইটা প্যারালাল আর্ম আছে, আর আর প্যারালাল আর্ম গুলোর মধ্যে ডিসটেন্স হচ্ছে এইচ, এই জায়গাটুকু, তাই না? এটা হলো x1, এটা হলো x1 প্লাস h, সো এই জায়গাটুকু হচ্ছে h। তাহলে আমরা কিন্তু এই জায়গাটার এরিয়া আমরা ইজিলি বের করে ফেলতে পারি, তাই না? যেখানে লেখা h/2 f1 প্লাস f, এই ইকুয়েশনটা তো কি বলে, ট্রাপিজয়েডের এরিয়ার যে এক্সপ্রেশন, সেটা হচ্ছে যে ইয়েগুলো প্যারালাল আর্ম গুলোর মধ্যে যে ডিসটেন্স ডিভাইডেড বাই 2 টাইমস প্যারালাল আর্ম গুলোর লেংথ এর সামেশন, তাই না? যেটা এখানে লেখা আছে। তো আমরা এটার এরিয়া বের করতে পারি, এটা এভাবে করে পুরো জায়গাটার এই যে নন ওভারল্যাপিং রিজিয়ন গুলোর এরিয়া বের করে আমরা কিন্তু ওভারঅল এই এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করে ফেলতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে নিউটন কোটস ফর্মুলা, বা যেখানে তোমাদের একটা ফুল ইকুয়েশনটা দেয়া আছে। এখানে একটা জিনিস দেখো, এই যে কিছু কিছু এর ভ্যালুর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আর ফার্স্টেরটা লাস্টেরটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1। হ্যাঁ, তো এটা কিভাবে হলো এটা দেখো, এটা একটু এই গ্রাফটা একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে। দেখো আমি যখন এই এরিয়াটা বের করছি, হ্যাঁ, তখন এই যে এই f1 আসছে, f2 আসছে, আবার এই এরিয়াটা যখন বের করছি তখন কিন্তু আবার f2 আসছে, f3 আসছে, আবার এটার এরিয়া যখন বের করছি তখন f3 আসছে, f4 আসছে, তাই না? দেখো f2 দুইবার আসবে, f3 দুইবার আসবে,
f4 দুইবার আসবে, ঠিক আছে? শুধু একদম ফার্স্ট এরটা f1 আর n+1 এই দুইটা শুধু একবার করে আসবে, এই দুইটা আর্মের লেন্থ। বাকি সবগুলো আর্মের লেন্থ কিন্তু এখানে ডাবল করে আসবে, ঠিক আছে? সেই জন্য এসেছে। আর বাকি h/2 তো এখানে ইকুয়েশনে ছিল, সো এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। তো এটার নাম হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। এটা ইউজ করে আমরা খুব ইজিলি আসলে এরিয়া বের করে ফেলতে পারি। আমাদের যদি আর কি ট্যাবুলেটেড ডেটা থাকে বা এক্সপ্রেশন দেওয়া থাকে, আমরা এক্সাম্পল দেখবো দুইটারই। আর এটারই আরো কিছু সফিস্টিকেটেড ভার্সন আছে, যেমন এটা ছিল হচ্ছে ফার্স্ট ডিগ্রি, এখন আমরা সেকেন্ড ডিগ্রিটা দেখতে পারি। তো সেকেন্ড ডিগ্রিতে যেটা হয় যে আমরা এখানে তো জাস্ট হচ্ছে শুধু দুইটা পয়েন্ট নিয়ে আমরা এরিয়া ক্যালকুলেট করেছিলাম। এখন আরেকটা রুল যেটা আছে যে সিম্পসনস 1/3 রুল, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তিনটা পয়েন্ট নিয়ে আমরা এই এরিয়াটা ক্যালকুলেট করতে পারি। দেখো জাস্ট তিনটা পয়েন্ট নিয়ে যেখানে করা হচ্ছে, x1 থেকে x1 প্লাস h আর x1 প্লাস h আর x1 প্লাস 2h, এই তিনটা পয়েন্টের ইকুয়েশনটা এরকম হয়। এটাকে আমরা যদি সবগুলো পয়েন্টের জন্য লিখি, যে কয়টা পয়েন্ট দেওয়া আছে, তখন আমার এক্সপ্রেশনটা হবে হচ্ছে এরকম। এখানেও দেখো এই যে ফার্স্ট এরটা আর লাস্ট এরটা, ফার্স্টের যে আর্ম লেংথ আর লাস্টের আর্ম লেংথ, এই দুইটার কোএফিসিয়েন্ট 1। আদার দ্যান দ্যাট সবগুলোর কোএফিসিয়েন্টের মধ্যে সুন্দর একটা প্যাটার্ন আছে, 4 2 4 2 4 2 এরকম করে, ঠিক আছে? লাস্টেরটা হবে হচ্ছে 4, কারণ এই যে অড নাম্বার অফ পয়েন্টস থাকবে সেজন্য, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে থার্ড ডিগ্রি অ্যাপ্রক্সিমেশন, সেটা হচ্ছে সিম্পসনস 3/8 রুল। হ্যাঁ, তো এখানে যেটা করা হয়, এখানে চারটা পয়েন্ট নিয়ে এরিয়াটা ক্যালকুলেট করা হয়, f1 f2 f3 f4, চারটা পয়েন্ট নিয়ে। এখানে এগুলা এগুলা ইন্টিগ্রেশন সাইনের মতো দেখাচ্ছে, এগুলো আসলে এফ। তো এরকম চারটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেট করা হয়, এবং এটার জন্য তোমাদের এখানে এক্সপ্রেশনটা লিখে দেওয়া আছে। এখানেও দেখো ফার্স্ট এরটা লাস্ট এরটা বাদ দিলে সবগুলোর কোএফিসিয়েন্ট গুলো একটা সুন্দর প্যাটার্ন আছে, 3 3 2 3 3 2 3 3 2 এরকম করে হবে। আর এখানে n হতে হবে n has to be divisible by 3, ঠিক আছে? n has to be divisible by 3 if we want to use this rule. বাট এইটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি যেটা, এখানে ক্ষেত্রে ওরকম কোনো কিছু বলা নেই। এটা আমরা আসলে যে কোনো সিচুয়েশনে এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কি বলে অ্যালগরিদমটা দেয়া আছে। তো আমরা এক্সাম্পলটা দেখি, যেখানে একটা এক্সাম্পল হিসাবে তোমাদের x এর ভ্যালু গুলো দেয়া আছে। x এর ভ্যালু হচ্ছে 1.6 থেকে 3.8 পর্যন্ত। এটা এখানে বলে দেয়া আছে যে এই ফাংশনটা আসলে e টু দি পাওয়ার x, বাট ইন জেনারেল ইন প্র্যাকটিস হয়তো আমাদের এটা বলে দেয়া থাকবে না, বা থাকতেও পারে। তো এখানে দেখো আমাদের x এর ভ্যালু 1.6 থেকে 3.8 পর্যন্ত দেয়া, আর করেসপন্ডিং y এর ভ্যালু গুলো দেয়া। তো এগুলো আমরা এখানে লিখেছি। হ্যাঁ, এই যে x এর ভ্যালু গুলো আসলে ইজিলি লেখা যায়, যেহেতু একটা রেগুলার প্যাটার্ন আছে। y এর ভ্যালু গুলো ম্যানুয়ালি লিখতে হবে। তো লেখার পর এখানে h এর ভ্যালু কত, h হচ্ছে দেখো এই সেপারেশনটা, তাই না? কনজিকিউটিভ দুইটা x পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স, সেটা যে কনজিকিউটিভ x পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স, সেটা হচ্ছে h। তো এখানে h কত, এখানে এই টেবিলটা থেকে তো আসলে দেখেই বোঝা যায় যে h হচ্ছে 0.2। এই 0.2 আমরা এখানে h = 0.2 লিখে দিলাম। তারপরে জাস্ট এই যে ফার্স্ট এরটা আর লাস্ট এরটা, ফার্স্টে এই দুইটা অ্যাড করে 2 দিয়ে ভাগ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখেছি। তারপরে বাকি পয়েন্টগুলো জাস্ট ওইটার সাথে অ্যাড করে দিয়েছি, এবং লাস্টে h দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? হুবহু এখানে তোমার যেটা লেখা আছে এই ইকুয়েশনটা, এটাই লিখেছি এখানে। এটা একটা ফর লুপ দিয়ে লেখা হয়েছে। আর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের ভ্যালু তোমরা এটা হাতে ক্যালকুলেট করতে পারো, যেহেতু e টু দি পাওয়ার x, এটা তো আসলে হাতেই ক্যালকুলেট করা যায়, এবং তোমার x এর ভ্যালুও জানো। অথবা তোমরা ক্যালকুলেটরেও করতে পারো, যেমন আমি ক্যালকুলেটরে সলভ করে দেখেছি যে এটা আসে। তো এটা তাহলে আমরা এখন যদি রান দেই, দেখবে যে এটা হচ্ছে আমাদের নিউটন কোটস ফর্মুলা দিয়ে আসছে, বাট এই যে কম্পোজিট ট্রাপিজয়েডাল যে রুল, সেটা দিয়ে এসেছে 39.8816, আর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের ভ্যালু আসছে হচ্ছে 39.7482, ঠিক আছে? তো একটু ক্লোজ এনাফ এরকম। তো এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। এখন এখানে একটা জিনিস, এই যে ফর লুপ যেটা, হ্যাঁ, এটা জাস্ট একটু দেখিয়ে দিই, সকালেও এটা দেখিয়েছি। এই ফর লুপটা এভাবে করে ইউজ না করে আমরা যদি এই ফরম্যাট, এই যে এই সিকোয়েন্সটা, হ্যাঁ, এটাকে আমরা যদি একটা ভেক্টরের মধ্যে রাখতে পারি, এবং দেখো এখানে সেই ভেক্টরটার সাথে এই যে y এর যে ভ্যালুগুলো দেয়া, এটার ইনার প্রোডাক্ট,
তাই না? দেখো এই যে f1 এর সাথে 1 মাল্টিপল, তারপর 2 এর সাথে f2, আবার 2 এর সাথে f2, মাঝখানে সবগুলা হচ্ছে 2, আর শুধু ফার্স্ট এরটা লাস্ট এরটা হচ্ছে 1, তাই না? তাহলে এটা আমরা দেখো এভাবে করে ফর লুপ ছাড়াও এটা আমরা করতে পারি। এটা জাস্ট ইয়ের জন্য, দেখানোর জন্য, তোমাদেরকে যে এভাবেই করতে হবে তা না, কিন্তু এভাবে করলে আমরা ফর লুপ গুলো অ্যাভয়েড করতে পারি। তো আমাদের ভ্যালু কয়টা দেয়া আছে? ভ্যালু দেয়া আছে হচ্ছে দেখো কয়টা, 12টা। তো ফার্স্ট এরটা লাস্ট এরটা বাদে সবগুলো কোএফিসিয়েন্ট হবে হচ্ছে 2, তাই না? তাহলে আমরা এরকম একটা ভেক্টর বানাই নেই। ফার্স্ট এরটা হচ্ছে 1, তারপর হচ্ছে l-2 সংখ্যক থাকবে হচ্ছে 2, তারপরে আবার 1, এরকম একটা মাল্টিপ্লায়ার যদি আমরা বানাই নেই। তারপরে এই আমাদের এই মাল্ট নামের ভেক্টর আর এফ ভেক্টরটার ইনার প্রোডাক্ট বের করতে হবে। ইনার প্রোডাক্ট না, যে এই জায়গাটুকু দেখো ইনার প্রোডাক্ট বের করে তারপর সেটাকে h/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো ইনার প্রোডাক্ট কিভাবে করা যায়? এই যে তাহলে ফার্স্টে h/2 টাইমস এই যে মাল্ট ট্রান্সপোজ টাইমস f, হলো না কেন? ও, মাল্ট ট্রান্সপোজ হচ্ছে একটা ভেক্টর হয়ে গিয়েছে। এটা আসলে একটা ইয়ে হলে ভালো হয়, কলাম ভেক্টর হলে ভালো হয়, রো ভেক্টর হয়ে গিয়েছে, সেজন্য রো ভেক্টর বানিয়েছি, তো সেজন্য এই প্রবলেমটা হলো। আর এলিমেন্ট ওয়াইজ দিলে হবে না, ডট মাল্টিপ্লিকেশন যেটা, হ্যাঁ কি এলিমেন্ট ওয়াইজ যে মাল্টিপ্লিকেশনটা আছে স্যার, এই যে ডট মাল্টিপ্লিকেশন যেটা স্যার আমাদের, না ডট মাল্টিপ্লিকেশন, হ্যাঁ ওইভাবে করা যাবে। ডট মাল্টিপ্লিকেশন করলে তখন আবার সাম ইউজ করতে হবে, ডট মাল্টিপ্লিকেশন লাগবে না। আচ্ছা h বাবার লিখি h/2 টাইমস মাল্ট ট্রান্সপোজ ইজ এ রো, আর f হচ্ছে একটা কলাম, রোর সাথে কলাম মাল্টিপ্লাই করলে স্কেলার হয়, তাই না? এই যে 39.882, ঠিক আছে? আর তুমি যেটা বলছো সেটাও করা যাবে, সেটা দেখো কিভাবে। এই যে তখন আবার একটা সাম লাগবে, যেখানে একটা সাম দিব, তারপর মাল্টের সাথে ডট মাল্টিপ্লাই এফ করব, তাই না? তুমি এটা বলছো, এটা করলেও হবে, একই জিনিস, ইনার প্রোডাক্ট ওইটাই। এইভাবে আমরা ফর লুপ ছাড়াও বের করতে পারি, অথবা কারো যদি এইভাবে ইয়ে লাগে তোমরা ফর লুপ দিয়েও করতে পারো। এখানে এমন বেশি কিছু ভ্যালু থাকবে না। যদি অনেক ভ্যালু থাকে, অনেক ভ্যালুর উপর দিয়ে ফর লুপ চালাতে গেলে ওটা টাইম নষ্ট হয়। ম্যাটল্যাব হচ্ছে অপটিমাইজড ফর ম্যাট্রিক্স অপারেশনস, ফর লুপ ছাড়া করতে পারলে ভালো। এখানেও দেখো, এখানেও সুন্দর একটা প্যাটার্ন আছে, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো যে ফর লুপ ছাড়া করতে পারো কিনা। এখানেও প্যাটার্ন আছে, ফর লুপ ছাড়া করতে পারলে ফর লুপ ছাড়াই করবে, না হলে এভাবে করবে। আচ্ছা, এখন আমাদের এটা তো আমরা দেখলাম যে যদি আমাদের ভ্যালুগুলো আর কি এরকম টেবুলেটেড থাকে, তাহলে এখন যদি টেবুলেটেড না থাকে, আমাদেরকে যদি কোনো এক্সপ্রেশন দেয়া থাকে, তখন আমরা কি করব? যেমন এই যে এখানে আমাদের একটা এক্সপ্রেশন দেয়া আছে, দেখো ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx, তাই না? -1 থেকে 1 পর্যন্ত এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা হয়তো আমরা হাতেও করতে পারবো, বাট এটা আমরা এখন যেটা করবো, আমরা ফার্স্টে এটার ভ্যালু গুলো বের করে নিব, একটা টেবিল আমরা নিজেরা বানিয়ে নিব। একটু আগে তো হচ্ছে টেবিলটা দেয়াই ছিল, এখন আমরা হচ্ছে টেবিলটা বানিয়ে নিব। তো সেটার জন্য আমরা জাস্ট একটা ফাংশন ডিফাইন করে, আর দেখো এক্স এর ভ্যালুও দেয়া আছে, আসলে এক্স এর ভ্যালুও দেয়া আছে, যে এক্স এর ভ্যালু দেয়া আছে হলো -1 থেকে 1 পর্যন্ত হবে, n হচ্ছে 12, সবকিছুই দেয়া আছে। আমি সেজন্য এটা এখানে লিখেছি যে x হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত 12টা পয়েন্ট থাকবে, তারপর এই যে ফাংশনের ভ্যালুগুলো ইভালুয়েট করেছি, আর h এর ভ্যালুটা আমাদের এখানে আমরা একটা বাই অবজারভেশন বের করেছিলাম, এখানে বাই অবজারভেশন পারবো না, সেজন্য আমরা এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিয়েছি। দেখো h এর ভ্যালু বলেছিলাম কি, যে দুইটা পাশাপাশি দুইটা কনজিকিউটিভ x এর মধ্যে যে ডিফারেন্স, সেটা যে x2 থেকে x1 এর জন্য সাবট্রাক্ট করে h বের করেছি। তারপর এটা এখন এর পরের যে কোডটুকু আছে, কোডটুকু এক্স্যাক্টলি দ্য সেম। হ্যাঁ বলো। স্যার একটু স্লো বলেন, অনলাইনে তো স্যার ঝামেলা হচ্ছে, একটু স্লো বললে ভালো হয়। আবার আরেকবার একটু বলো, স্লো বলবো? জি স্যার, একটু স্লো বললে ভালো হয়। এই যে এখানে ফাংশনটা ডিফাইন করেছি, এভাবে আমি গতদিনও ফাংশন ডিফাইন করেছিলাম, তোমরা দেখেছো তো এটা না, অ্যানোনিমাস ফাংশন এভাবে ডিফাইন করা যায়। তারপরে সেটার মধ্যে এই যে y
এক্স মানে এই ফাংশনটা এই পয়েন্টে ইভালুয়েট করেছি, করে ভ্যালুগুলো রেখেছি এফ এর মধ্যে। ঠিক আছে, এখন তাহলে আমার এই যে এক্স আর এফ এই দুইটা হচ্ছে যে এক্স আর এফ, এই দুইটা কলাম আমি পেয়ে গেলাম। ঠিক আছে, বাকি কোডটুকু এক্স্যাক্টলি দ্য সেম। এই যে আগের কোডটা যদি বুঝে থাকো এটাও এক্স্যাক্টলি দ্য সেম। এই যে ফার্স্টের এফটা আর একদম লাস্টের এফটা এই দুইটা অ্যাড করে 2 দিয়ে ভাগ করে এক জায়গায় রেখেছি, তারপর ফর লুপের মধ্যে বাকি ভ্যালুগুলো অ্যাড করে দিয়েছি, আর লাস্ট হচ্ছে এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, তো এটাও তোমরা অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে পারো। আমি অ্যানালিটিক্যালি না করে ক্যালকুলেটরে বের করেছি, এটা হচ্ছে 1.5708। এটা এখন রান দিয়ে দেখি। এটা রান দিলে দেখো এটা মানে এটাতে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলে এটা আসে হচ্ছে 1.568, আর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করলে এটা আসে 1.5708, 571, আর এটা হলো 57, তাই না? মানে বেশ ক্লোজ ভ্যালু আসে। তো তো এই দুইটাই আসলে এক্সাম্পল আমার ইয়ে করার ছিল, দেখানোর ছিল। আর আরেকটা টপিক তোমাদের আছে, তোমাদেরকে আজকে ক্লাস ওয়ার্কে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সারসাইজ 2 এর এ আর বি এটা করতে হবে। এটা সিম্পসনস 1/3 রুল দিয়ে একটা, আর আরেকটা হচ্ছে সিম্পসনস কম্পোজিট 3/8 রুল দিয়ে একটা। ঠিক আছে, এই দুইটা করতে হবে। আর আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 3a2, 3a1 তো আমি করেই দিলাম, 3a2 করবা আর 3b করবা। এগুলো হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক থাকবে আজকে। ক্লাস ওয়ার্কে এগুলোই থাকবে। আমি অ্যাসাইনমেন্ট আপলোডও করে দিয়েছি টিমে, মানে সবাই সাবমিট করবে। আর রিপোর্টে যেটা থাকবে, রিপোর্টে তোমার এই সবগুলোর সাথে এই যে এই পার্টটাও থাকবে, হ্যাঁ, অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন। তো এটা একটু বলে নেই ব্রিফলি। এখানে দেখো যে আমরা এখানে এখন যে সলভ গুলো করলাম, আমরা যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করলাম, এখানে দেখো দুইটার ভ্যালু তো এক না, তাই না? আমরা বললাম যে ক্লোজ এনাফ, এবং কতখানি ক্লোজ হচ্ছে ক্লোজ এনাফ আমরা বলবো, তাই না? এটা কিন্তু আমরা আগে থেকে কোনো কিছু ডিফাইন করে দেই না। আগের কোন একটা এক্সপেরিমেন্টে আমরা একটা টলারেন্স ডিফাইন করেছিলাম সম্ভবত, কিন্তু এখানে কিন্তু কোনো টলারেন্স আমরা বলিনি। আমরা জাস্ট এইচ এর একটা ভ্যালুর জন্য আমরা একটা ক্লোজনেস মেজার পাচ্ছি, তাই না? কিন্তু আমাদের যদি এরকম থাকে একটা ডিজায়ার্ড কোন একটা ক্লোজনেস যদি আমাদের রিকোয়ার্ড হয়, হ্যাঁ, রিকোয়ার্ড কোন ক্লোজনেস যদি থাকে, তো তখন সেখান থেকে আমরা এইচ কিভাবে বের করব বা এইচ এর ভ্যালুটা কত ধরবো এটা তো আমরা জানি না, তাই না? তো সেজন্য এখানে যেটা বলা হচ্ছে যে আমরা এইচ, ধরো যে কোনো একটা এইচ কে আমরা স্টার্ট করলাম, হ্যাঁ, এই ভ্যালুটা মনে করো আমাদের এইচ। এটার জন্য আমরা একটা অ্যাকুরেসি পাবো, তাই না? তারপরে এটাকে হাফ করব, এই এইচ এর ভ্যালুটাকে হাফ করব। দেখো এই যে হাফ করব, হাফ করে সেম কোডটা আবার চালাবো। আবার চাইলে দেখবো যে এখন ক্লোজনেস কত আসে, পার্সেন্টেজ অ্যাকুরেসিটা কত আসে। যদি অ্যাকুরেসি কমে এবং সেই অ্যাকুরেসিটা যদি আমাদের ডিজায়ার্ড অ্যাকুরেসি হয় তাহলে তো ভালো, তাহলে আমরা এই এইচটাই ইউজ করলাম। আর যদি সেটা না হয় তখন এই এইচকে আবার হাফ করব, দিয়ে আবার পুরো ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, এটাই এখানে বলা হচ্ছে যে প্রতিবারে আমি যতক্ষণ পর্যন্ত না আমার ডিজায়ার্ড অ্যাকুরেসিটা না পাই ততক্ষণ পর্যন্ত আমি এইচকে হাফ করতে থাকবো, হাফ করে করে আমি ট্রাই করতে থাকবো। আর এখানে আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে সেটা তোমরা চাইলে করতে পারো, সেটা হচ্ছে যে দেখো এই যে ফার্স্ট ইটারেশনে মনে করো আমি এই এটা মনে করো আমার এক্স লাইনটা, হ্যাঁ, এক্স এর এই ভ্যালুগুলোর জন্য আমি আমার ফাংশনাল ভ্যালুটা ইভালুয়েট করেছি, হ্যাঁ, এক্স এর এই ভ্যালুগুলোর জন্য ফাংশনাল ভ্যালুটা ইভালুয়েট করেছি। পরে আমি দেখলাম যে আমার অ্যাকুরেসিটা রিজনেবল হচ্ছে না, না, তো তখন আমাকে এইচ হাফ করতে হবে না? এইচ হাফ করতে হলে তখন তো আমাকে এই দেখো এখানে একটা পয়েন্ট নিতে হবে, এখানেও একটা পয়েন্ট নিতে হবে, ঠিক না? এইচ এর ভ্যালু হাফ হলে কিন্তু তখন আমি এখানেও ভ্যালুটা আমি ইভালুয়েট করবো, এই ভ্যালুতে আমি ইভালুয়েট করবো। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই ভ্যালুগুলো তো অলরেডি ইভালুয়েট করাই আছে, যে ক্রস দেওয়া যেগুলো এগুলো ইভালুয়েট করাই আছে, শুধু এই দুইটা আমাকে নতুন করে ইভালুয়েট করতে হবে। আচ্ছা, তুমি যদি আগের ভ্যালুগুলো সেভ করে রাখো, শুধু নতুন পয়েন্টগুলোতে ইভালুয়েট করলেই হবে। এটা কোনো কম্পিটিশন টাইম কিছুটা হয়তো কমাবে, কিন্তু আমরা এখন যে রেঞ্জে কাজ করছি আমাদের তো n = 12, হ্যাঁ, এই 12 এর জন্য এই কাজ করে কম্পিটিশন টাইম কতখানি সেভ হবে এটা আসলে আমাদের পক্ষে মেজার করা সম্ভব না। n = 12 এর জন্য তুমি যদি এই ফুল জিনিসটা আবারও ইভালুয়েট করো ওই সেম টাইমই লাগবে, ঠিক আছে? কাজে এইভাবে করে আর কি ইন্টারলিভড ওয়েতে সেভ করতে গিয়ে তোমাদের আরো
কি বলে মানে কোডটা আরো কমপ্লিকেটেড হবে। সেটা না করে তোমরা জাস্ট এইচ এর একটা ভ্যালু ধরে নিয়ে করলা বা এইচ এর ভ্যালু এরকম করে বের করে নিয়ে করবে, তারপর সেটাকে হাফ করবে, সবগুলো পয়েন্টে ফাংশনের ভ্যালু ইভালুয়েট করবে, তারপর ইন্টিগ্রেশন চালাবে, তাহলে দেখবে কত আসে। এরকম আর কি, এরকম করে সেভ করে ইন্টারলিভড ওয়েতে নতুন ভ্যালুগুলোর জন্য ইভালুয়েট করে এটা করাটা একটু ডিফিকাল্ট হতে পারে। আর কেউ যদি পারো তাহলে তো খুবই ভালো, করতে পারলে খুবই ভালো। আর তোমাদের রিপোর্টে থাকবে এই যে আজকে আজকে আর কি ক্লাসে যেগুলো করবে সেগুলো তো ক্লাসেই করা হয়ে যাবে। আর রিপোর্টের জন্য এডিশনালি এই যে এক্সারসাইজ 4 এন্ড 5 ও করতে হবে, ঠিক আছে? রিপোর্টে হচ্ছে এক্সারসাইজ 5 মানে 5টাই। হ্যাঁ, এক্সারসাইজ 2 এর এই যে এ বি যেটা করতে বললাম ক্লাসে, আর এক্সারসাইজ 3A2 আর 3B এগুলো তো ক্লাসেই করবে, এগুলো তো ক্লাসেই করবে। আর রিপোর্টে এডিশনালি থাকবে হচ্ছে এক্সারসাইজ 4 এন্ড এক্সারসাইজ 5, ঠিক আছে? আর এক্সারসাইজ 1 করতে হবে না? এক্সারসাইজ 1 তো করেই দিলাম আমি। আচ্ছা। আর হচ্ছে এক্সারসাইজ 5 এর লাস্টে যে এররের কথা বলছে, ওটা আসলে কোন মেথডে করে দেখাবো যে এরর হয় কিনা? এক্সারসাইজ 5 টা কোন মেথডে করতে বলেছে? এখানে কোনো মেথড উল্লেখ করেনি। এটা যদি অ্যাডাপটিভে করি এবং যে এরর আচ্ছা, যদি তাহলে একটা তাহলে আমার মনে হয় যে কোনো একটা দিয়ে করলেই হয়, তোমার যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে করবা। এটা দিয়ে করলে হয়তো বেশি অ্যাকুরেট হবে, সিম্পসন 3/8 এটা দিয়ে করলে হয়তো বেশি অ্যাকুরেট হবে, ওটা দিয়ে করবা, করে তারপর এরর দেখবা কত আসছে। যদি অ্যাডাপটিভ দিয়ে করা হয় তাহলে হচ্ছে যদি এরর ঠিক করে দিই তাহলে ওই লেভেলেরই এরর আসে। আর বাকি সব মানে হচ্ছে যদি 10⁻⁻6 যদি এরর দেই তাহলে হচ্ছে একদম মানে 10.6 ঘর পর্যন্ত মিলে। কিন্তু হচ্ছে ওখানে বলা আছে যে কেন হচ্ছে রেজাল্টটা মিলে না, এটা ব্যাখ্যা কি? ব্যাখ্যা চাইছে। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো তোমাদেরকে চিন্তা করতে হবে কেন মিলে না। আমি যদি এইচ এর ভ্যালু একদম ছোট ছোট নিতে থাকি তাহলে কি একদম মানে আস্তে আস্তে আরো অ্যাকুরেট আসবে কিনা এটা চিন্তা করতে হবে আর কি। মানে এইচ এর ভ্যালু কমানো মানেই কি সবসময় অ্যাকুরেট আসবে? এখানে দেখো একটা লাইন লেখা আছে যে যদি এটা এটা কোথায়, এই যে ইফ দ্য নিউ ভ্যালু সাফিসিয়েন্টলি ক্লোজ, আর এটা যদি ক্লোজ ওয়ার না হয় তখন এটা আরো হাফ করতে হবে। দেখো এই দুইটা লাইন ভালো করে পড়ে দেখো কি বোঝাচ্ছে। আমরা এইচ এর ভ্যালু কমায় তারপর যদি সাফিসিয়েন্টলি অ্যাকুরেট হয়ে যায় তাহলে থেমে যাচ্ছে, আর যদি না আর যদি কমায় অ্যাকুরেট না হয় তাহলে এটা আবার হাফ করতে হবে। তার মানে কি এটা মোটামুটি একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমি এইচ এর ভ্যালু যত কমাবো তত আমার অ্যাকুরেট হবে, মোর অ্যাকুরেট হবে, তাই না? কিন্তু লাস্টের দিনেই আমরা দেখেছিলাম ডিফারেন্সিয়েশন করার সময় আমরা দেখেছিলাম যে আরবিট্রারিলি স্মল নেওয়া মানেই যে আমাদের এররও সবসময় কমতে থাকবে তা না, এখানেও হয়তো সেরকম কিছু হবে। এটা তোমাদেরকে প্লট করে বের করতে হবে যে আসলে সেরকম কিছু হচ্ছে কিনা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন, কোড নিয়ে আর কোনো কোশ্চেন?